আসসালামু আলাইকুম লিসেনার্স। আশা করি সবাই ভালো আছেন এবং দোয়া করি যেন সামনের দিনগুলোতে ভালো থাকে। আজকে আমাদের যশোর থেকে এক ভাই ঘটনা পাঠিয়েছে। তার নাম ঠিকানা গোপন রাখতে বলায় সেগুলো আমি বলছি না, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমার লেখায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার এলাকায় দুইজন ছেলের সাথে এই ঘটনাটি ঘটেছিল। ওরা দুইজন বন্ধু ছিল, রাহাত আর ইমন। দুজনই একই সঙ্গে বড় হয়েছে, ছোটবেলা থেকে একে অপরের ছায়ার সঙ্গে। রাহাত স্বভাবত ভয় পায়, কিন্তু ইমন একটু সাহসী ছিল, একটু দুঃসাহসীও বটে। রাতে নির্জন রাস্তা, পরিত্যক্ত বাড়ি ঘুরতে যাওয়াই ছিল ওদের নেশা। আমাদের এলাকায় প্রচলিত ছিল যশোরের শালবন নাকি রহস্যে ঘেরা। কেউ রাতের বেলা সেখানে গেলে আর ফিরে আসে না। অনেকে বলে বনরক্ষক এক পরী আছে যে মানুষকে মায়াজালে ফাঁসায়। আর কেউ কেউ বলে আসলে সেটা পরী না, অশরীরী এক দানবীয় আত্মা। তেমনই এক পূর্ণিমা রাতে হঠাৎ ইমনের মাথায় বুদ্ধি এলো, চল আজ রাতে শালবনে যাই, সত্যি পরী আছে কিনা দেখে আসি। রাহাত প্রথমে রাজি না হলেও ইমনের জোরাজোরিতে ঠিকই মেনে নিল। মধ্যরাতে ওরা সাইকেল নিয়ে বনপথ ধরে এগিয়ে গেল। চারিদিকে নীরবতা, শুধু জোনাকি আলো আর নিচে শুকনো পাতার শব্দ। হঠাৎ সব শব্দ থেমে গেল, বাতাস স্তব্ধ হয়ে গেল। ঠিক তখনই আকাশ থেকে নেমে এলো এক রূপালী আলো, আর সেই আলো থেকে বেরিয়ে এলো এক সুন্দরী মেয়ে। সাদা পোশাক, রূপালী চুল, চুলে রূপালী ঝিলিক, কিন্তু চোখে ছিল লালচে আভা। তার সৌন্দর্য যেন এমন পাথর হয়ে গেছে। মেয়েটি মিষ্টি হেসে বলল, আমি এই বনের রক্ষক, তোমরা সাহস করে এসেছো তাই তোমাদের দেখা দিলাম। এসো আমার সঙ্গে এসো, আমি তোমাদের এমন এক জগতে নিয়ে যাব যেখানে মৃত্যু নেই। রাহাত আতঙ্কে চিৎকার করে উঠল, না ইমন, এটা ফাঁদ, যাস না। কিন্তু ইমন যেন শুনছে না। ধীরে ধীরে মেয়েটির দিকে এগিয়ে গেল। মেয়েটি হাত বাড়াতেই ইমনে এক আলোর ঝটকায় মিলিয়ে গেল। রাহাত জ্ঞান হারিয়ে অন্ধকারে লুটিয়ে পড়ে। ভোরে কিছু গ্রামবাসী রাহাতকে অচেতন অবস্থায় পায়। ওকে বাড়ি নিয়ে যাওয়া হয়। জ্ঞান ফেরার পরে কেবল বলতে থাকে, পরি, আলো, ইমন। এভাবে রাহাতের অবস্থা ক্রমশই খারাপের দিকে যাচ্ছিল। রাহাতের বাবা মা খুবই চিন্তায় পড়ে যায়, কি করবে এখন রাহাতকে নিয়ে। কয়েকদিন পর শালবনের ভেতরে ইমনের মরদেহ পাওয়া গেল। মুখে অদ্ভুত শান্তি, কিন্তু চোখ খোলা, চোখে জমাট বাঁধা আতঙ্ক। মনে হচ্ছিল শেষে ভয়ানক কিছু দেখেছে সে। ইমনের মৃত্যুতে পুরো গোটা গ্রামবাসী সচেতন হয়ে চলাফেরা শুরু করল। অনেকেই বলল এটা সেই পরীরই কাজ। ইমনের মৃত্যুর পর রাহাত ক্রমে অসুস্থ হয়ে পড়ে। মাঝরাতে ঘুম ভেঙে উঠে বলতো, ইমন আমাকে ডাকছে, আমি যাচ্ছি, ইমন আমি আসছি। রাহাত মাঝরাতে ঘুম থেকে উঠে বাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করত। রাহাতের এরকম অবস্থা দেখে রাহাতের পরিবার ওকে ঘরের ভিতর বন্দি করে রাখার সিদ্ধান্ত নেয়। তার শরীর ক্রমশই দুর্বল হয়ে যাচ্ছিল। রাহাতের পরিবার ওকে এক অভিজ্ঞ কবিরাজের কাছে নিয়ে যায়। কবিরাজ তাকে দেখে দীর্ঘশ্বাস ফেলে বলেন, এটা সাধারণ কোনো অসুখ নয়, ওর দেহে পরীর ছায়া পড়েছে। ইমনের আত্মা আর সেই শালবনের পরীর অভিশাপ তার গায়ে লেগে আছে। তোমরা আপাতত ওকে বাসায় নিয়ে যাও, আমার কিছু জিনিসপত্র গোছাতে হবে, সেগুলো নিয়ে আগামীকাল সন্ধ্যায় আমি তোমাদের বাসায় যাব। পরের দিন সন্ধ্যায় কবিরাজ সাহেব রাহাতদের বাসায় গেলে তিনি মন্ত্র পাঠ করে কাচের কলসিতে জল ভরলেন। সেই জল দিয়ে রাহাতকে গোসল করানো হলো। তারপর শাল গাছের ডাল দিয়ে তার শরীরে শুয়ে দেওয়া হলো। সাথে সাথে ধোঁয়া উঠতে শুরু করলো, যেন কিছু জ্বলছে। রাহাত চিৎকার করে কেঁদে উঠল, কিন্তু কিছুক্ষণ পর আবার শান্ত হয়ে গেল। কবিরাজ বললেন, এখনো বিপদ কাটেনি, পূর্ণিমার রাত এড়িয়ে চলতে হবে। যদি আবার বনে যায় তবে আর বাঁচানো যাবে না তাকে। কবিরাজ তখন পুরনো এক কিংবদন্তি শোনালেন। অনেক বছর আগে শালবনের ভিতরে এক ধনী জমিদারের মেয়ে হারিয়ে গিয়েছিল। সবাই বলতো সে খুব সুন্দরী ছিল আর অতি অহংকারীও বটে। এক রাতে বনপথে তার মৃত্যু হয়, কিন্তু আত্মা শান্তি পায়নি।
সে ধীরে ধীরে পরীর মতো রূপ নেয় আর প্রতি পূর্ণিমাতে কাউকে না কাউকে তার নিজের জগতে নিয়ে যায়। যাকে নিয়ে যায় তার দেহ সেখানে পড়ে থাকে, কিন্তু প্রাণ আটকা পড়ে অন্ধকার জগতে। কবিরাজ সেখান থেকে চলে যাওয়ার পর রাহাত কিছুটা সুস্থ হয়। কিছুদিন পর থেকে সে আবার টের পায় অদৃশ্য টান, যেন ইমন তাকে ডাকছে। কয়েক মাস পর আবার পূর্ণিমা এলো। সেই রাতে রাত ঘুম থেকে উঠে বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। পরিবার বুঝতেও পারল না। পরের দিন সকালে শালবনের ভেতরে রাহাতের মরদেহ পাওয়া গেল। মুখে অদ্ভুত শান্তি, কিন্তু চোখ খোলা, ঠিক ইমনের মতো। লোকজন বলল, আজও শালবনের ভেতরে গেলে পূর্ণিমার রাতে ভেসে আসে অদ্ভুত হাসি আর কান্নার শব্দ। অনেকে বলে সেটা পরী, আবার অনেকে বলে ইমন আর রাহাতের আত্মা এখনো ডাক দেয়, এসো আমার কাছে এসো। তারপর থেকে গ্রামবাসীরা সেই বনকে এড়িয়ে চলতে শুরু করে। শুধু কবিরাজ বলেন, অভিশাপ ততদিন থাকবে যতদিন এই শালবন থাকবে, কেউ মুক্তি পাবে না। কবিরাজ আরো বলেন, এটা কেবল অশরীরী ছায়া নয়, এই বনে জমে আছে বহু বছরের অভিশাপ। শুধু ইমন নয়, আরো অনেকেই এভাবে হারিয়ে গেছে। কিন্তু গ্রামের এক বৃদ্ধা জানালেন আসল ইতিহাস। বহু বছর আগে জমিদারের মেয়েকে কেউ জোর করে বিয়ে করতে অস্বীকার করেছিল। অপমান সইতে না পেরে মেয়েটি বনে আত্মহত্যা করেছিল। এক রাতে কবিরাজ কয়েকজন সাহসী গ্রামবাসী নিয়ে শালবনে গেলেন। সেখানে ধূপধুনো জ্বালিয়ে মন্ত্র পড়তে থাকলেন। হঠাৎ বাতাস ঝড়ের মতো বয়ে গেল, মাটিতে ফাটল ধরল, আর দূর থেকে ভেসে আসছিল মেয়েলি শব্দ। সবাই আতঙ্কে পালাতে চাইল, কিন্তু কবিরাজ থামালেন আর বললেন, তোমরা কেউ এখান থেকে পালিও না। যতক্ষণ না অভিশাপ ভাঙবে ততক্ষণ এই গ্রামবাসী কেউ শান্তিতে থাকতে পারবে না। কবিরাজ একটি আয়না বের করলেন। তিনি বললেন, আজ যদি আমরা তার আসল রূপ দেখাতে পারি তবে সে বুঝতে পারবে তার কোনো ঠাঁই নেই এই দুনিয়ায়। রাত 12টায় আবার রূপালী আলো ঝলমল করে উঠল। সেই সুন্দরী রূপসী পরী আবার আবির্ভূত হলেন। সে ডাকতে লাগলো, এসো আমার কাছে এসো, আমি তোমাদের এমন জগতে নিয়ে যাব যেখানে মৃত্যু নেই। ঠিক তখনই কবিরাজ আয়না বের করে তার সামনে ধরলেন। মন্ত্র পাঠ করতে শুরু করলেন কবিরাজ। মুহূর্তের মধ্যে তার রূপ ভেঙে পড়ল। দেখা গেল বিকৃত এক মুখ, দুঃখে ভরা চোখ আর জ্বলে ওঠা শরীর। সে আর্তনাদ করে উঠল, আমাকে ক্ষমা করে দাও, আমি কারো ক্ষতি করতে চাইনি, আমি শুধু একাকিত্ব থেকে মুক্তি চেয়েছিলাম। অগ্নিশিখার মতো ঝলকানিতে সে মিলিয়ে গেল। চারপাশে যেন দীর্ঘদিনে জমে থাকা অদ্ভুত ভার কমে গেল। বাতাস হালকা হয়ে এলো, পাখিরা ডাকতে শুরু করলেন। কবিরাজ বললেন, এবার অভিশাপ ভেঙেছে। আজ থেকে শালবনে আর মানুষ প্রাণ হারাবে না। তারপর থেকে শালবনে আর কাউকে হারিয়ে যেতে হয়। ধীরে ধীরে গ্রামবাসী আবার সেখানে যাওয়া আসা শুরু করে। জানি না কেমন লিখতে পেরেছি। যদি ঘটনাটি আপনাদের কাছে ভালো লাগে তবে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আর যদি ভালো না লাগে তবে আমাকে সবাই ক্ষমা করে দেন। প্রিয় লিসেনার্স, এই ছিল তার ঘটনা। ভাইগণ, অসংখ্য ধন্যবাদ এরকম একটি ঘটনা আমাদের কাছে পাঠানোর জন্য। আমরা আশা করি পরবর্তীতে আপনি আরও ঘটনা পাঠাবেন। ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাদের জানাবেন। আর আপনারা যারা আমাদের কাছে এই ধরনের ঘটনা পাঠাতে চান তারা আমাদের ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে ondhokardiary@gmail.com। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্ধকার ডায়েরির সাথে থাকবেন। ধন্যবাদ।